হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। তো আজকে আমরা অত্যন্ত রিলেভেন্ট একটি টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, যে সংক্রান্ত কোয়ারিজ তোমাদের থেকে বারবার আসে যে এএনএম জিএনএম নার্সিং কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে এএনএম নার্সিং অথবা জিএনএম নার্সিং কোন কোর্সটি করা বেটার হবে, অর্থাৎ কোন কোর্স করলে তুমি 100% দ্রুত সরকারি চাকরি পেয়ে যাবে। 100% অর্থাৎ এখন পর্যন্ত যা রুলস রয়েছে তাতে কোর্স কমপ্লিট করবে গভর্নমেন্ট এনটিএস থেকে এবং গভর্নমেন্ট তোমাকে অ্যাবজর্ব করবে, অর্থাৎ তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সার্ভিসে জয়েন করবে। আজকের এই ভিডিওতে তথ্য নির্ভর আলোচনার মাধ্যমে এএনএম নার্সিং ভার্সেস জিএনএম নার্সিংয়ের অল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করব, যার থেকে তোমরা সঠিকভাবে সমীচীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে কোন কোর্সটি করা অ্যাকচুয়ালি বেটার হবে তোমার জন্য। কারণ প্রত্যেকের অ্যাম্বিশন আলাদা, প্রত্যেকের সেই অনুযায়ী কিন্তু প্রেফারেন্সও আলাদা হতে পারে। সুতরাং সেই জায়গার থেকে দাঁড়িয়ে তোমার জন্য কোনটা সুইটেবল বলে তুমি মনে করছো সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং আগামীতে তোমাদের যে কাউন্সেলিং প্রসেস হবে সেক্ষেত্রে কোর্স প্রেফারেন্স সাজানোর ক্ষেত্রে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। কাজে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আগামীর সমস্ত কাউন্সেলিং সংক্রান্ত এবং অ্যাডমিশন সংক্রান্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। কাজে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে, সমস্ত আপডেট তোমরা সঠিকভাবে পাবে। এছাড়াও তোমাদের কোয়ারিজ থাকে নাইট ডিউটি প্রসঙ্গে। তো দেখো, আমরা জানি নার্সিং একটি ইমার্জেন্সি সার্ভিস, সুতরাং রাউন্ড দ্য ক্লক পরিষেবা বলা চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা এএনএম নার্সিং এবং জিএনএম নার্সিংয়ের মধ্যে কোন কোর্স করলে আর পাঁচটা সাধারণ চাকরির মতন, অর্থাৎ অফিস আওয়ার্সে অফিস ডিউটির মতন ডিউটি করতে হবে, কিন্তু কোনো নাইট ডিউটির ব্যাপার নেই, এগুলো সবই তোমরা জানতে পারবে। আমরা একে একে আলোচনায় যাচ্ছি। মূলত আমরা যেগুলো দেখব যে এএনএম ভার্সেস জিএনএমের যে সমস্ত পয়েন্টসের নিরিখে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আলোচনা করব, কোর্স সংক্রান্ত সমস্ত তথ্য এবং সেখানে কোর্স ফিস কত কী রয়েছে যাবতীয় কিছু। তার পরবর্তীতে তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরবর্তীতে যেটা থাকে যে রিক্রুটমেন্ট প্রসেস, সেক্ষেত্রে তোমরা রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে কমপ্লিট হবে, কোন পোস্টে রিক্রুটেড হবে সবই কিন্তু বলবো। স্যালারি স্ট্রাকচার, অ্যাপয়েন্টমেন্টের পরে তুমি যে পোস্টে অ্যাপয়েন্টেড হচ্ছ সেখানে স্যালারি স্ট্রাকচার কেমন কী থাকবে, এবং ইন সার্ভিসে তোমাদের প্রমোশনাল স্কোপ কী রয়েছে, ডিউটি শিডিউল কী থাকবে এবং কোন কোর্স করলে বাড়ির কাছাকাছি পোস্টিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা একে একে আলোচনায় যাই। তো এক নম্বর যে বিষয়টি উঠে আসছে যে কোর্স ডিটেল সংক্রান্ত, তো এএনএম ভার্সেস জিএনএমের কোর্স ডিটেল সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয় এএনএম 2 বছরের কোর্স, জিএনএম কিন্তু সেক্ষেত্রে 3 বছরের কোর্স। অর্থাৎ এএনএম হচ্ছে একদম প্রাইমারি লেভেল নার্সিং কোর্স বলা চলে, হোয়ারাস জিএনএম কিন্তু তার থেকে আপগ্রেড, মানে এএনএমের তুলনায় জিএনএম কিন্তু আরও বেশি পরিমাণে। বুঝতেই পারছো যে 3 বছর সময় ধরে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে 1 বছর অতিরিক্ত পড়ছে, মানে সেখানেও ক্লিনিক্যাল এক্সপোজার বলো বা জ্ঞানের দিক থেকে তুমি যদি একাডেমিক এক্সপোজার বলো, সব কিছুই কিন্তু জিএনএমের ক্ষেত্রে বেশি। এএনএম হচ্ছে সবচেয়ে প্রাইমারি লেভেল, বোঝা গেল। এবার এএনএম কোর্স করানো হয় অনলি স্টেট গভর্নমেন্ট এনটিএসগুলোতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ বেশ কিছু এনটিএসে কিন্তু এএনএম কোর্স করানো হয়, এগুলো আমরা সিট ম্যাট্রিক্সে সেপারেটভাবে আলোচনা করব। এবার দেখো, তোমাদের জিএনএম কোর্সের ক্ষেত্রে গভর্নমেন্ট এনটিএস রয়েছে, তার পাশাপাশি প্রাইভেট ইনস্টিটিউটগুলোতেও কিন্তু জিএনএম কোর্স করার স্কোপ রয়েছে। কিন্তু জিএনএমের যে গভর্নমেন্ট এনটিএস তার আবার শ্রেণীবিন্যাস রয়েছে, সেটাকে আমাদের বুঝতে হবে। তো জিএনএমের যে গভর্নমেন্ট এনটিএস তাকে 4 ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এনটিএস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এনটিএসগুলো রয়েছে, সেটা মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটালের এনটিএস, সেগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ, সেগুলোকে আমরা স্টেট গভর্নমেন্টের এনটিএস বলে থাকি। ইএসআই এটাও কিন্তু গভর্নমেন্ট স্ট্যাটাসই হোল্ড করে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে, এবং এটা দুটো রয়েছে, ইএসআই শিয়ালদা, ইএসআই মানিকতলা। সেন্ট্রাল হসপিটাল একটি রয়েছে, সেন্ট্রাল হসপিটাল কালনা আসানসোল, এবং পিএসইউ বলতে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেটা হচ্ছে বার্নপুরের সেইলের। ঠিক আছে, এই হচ্ছে মিলে তোমার জিএনএমের গভর্নমেন্ট স্ট্যাটাসের এনটিএসগুলো গেল। এছাড়া প্রাইভেট যেমনটা তোমাদের বললাম। এবার কোর্স ফিস সংক্রান্ত বিষয়ে যদি চলে আসি, এএনএমের 2 বছরের টোটাল কোর্স ফিস পড়বে 288 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরে 144 টাকা করে তোমায় পড়ছে, 2 বছরে 288 টাকা, এই হচ্ছে কোর্স ফিস। এছাড়াও তোমাদের যে অ্যাকোমোডেশন ফিস সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, এবার জিএনএমের ক্ষেত্রে কোর্স ফিস যদি বলতে হয়, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এনটিএসের ক্ষেত্রে তোমার কিন্তু টোটাল 3 বছরের যে কোর্স ফিস সেটা হচ্ছে 432 টাকা, অর্থাৎ পার ইয়ার 144 রুপিস, 144 টাকা করে প্রতি বছরে, 3 বছরে 432 টাকা মোট। ইএসআই এর ক্ষেত্রে এটাও গভর্নমেন্ট স্ট্যাটাসই হোল্ড করে, কিন্তু ফি স্ট্রাকচার অনেকটাই বেশি, 20,000 টাকা করে পড়বে। এবং সেন্ট্রাল হসপিটালের ক্ষেত্রে, যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কালনা, ঠিক আছে, সেন্ট্রাল হসপিটাল কালনা আসানসোল, সেখানে কিন্তু 76,000 টাকা ফিজ রয়েছে। এবং পিএসইউ বলতে বার্নপুরের সেল, সেখানে কিন্তু তোমার 76,500 টাকা কোর্স ফিস পড়বে। এবং আমি এখানে বলে দিচ্ছি, এই প্রাইভেটের যে ফি স্ট্রাকচার সেই সংক্রান্ত কোনো তথ্য আমি আলোচনা করব না, কারণ বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটের ফিস কিন্তু ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত এবং সরকার কর্তৃক অনুমোদিত হয়, কাজে সেক্ষেত্রে কোর্স ফিস ভ্যারি করে, 2 লাখ 4 লাখ যে কোনো কিছুই হতে পারে। তো সুতরাং যে প্রাইভেট ইনস্টিটিউট তারা সেই অনুযায়ী নির্ধারণ করে, যেমনটা তোমাদের বললাম। এবার তোমরা একটা সম্যক ধারণা পেলে আশা করি যে কোর্স ডিটেল সংক্রান্ত। দেন আমরা চলে যাব হচ্ছে রিক্রুটমেন্ট পোস্ট, অর্থাৎ কোর্স শেষ করার পরে তুমি কোন পদে রিক্রুটমেন্ট পেতে চলেছো। দেখো, এএনএম কোর্স করার পরবর্তীতে তোমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে রিক্রুটমেন্ট হবে।
ঠিক আছে। এবার জিএনএম কোর্স করার পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে তোমরা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 পদে রিক্রুটমেন্ট পাবে। দেন আমরা দেখব রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে। তো এএনএমের ক্ষেত্রে তোমাদের অনেকেরই একটা উৎসাহ এখন যার জন্য বেশি, যে এক্ষেত্রে তোমরা কোর্স কমপ্লিট করবে, কোর্স কমপ্লিট করা মানেই সরকারি চাকরি পাওয়া, অর্থাৎ এক্ষেত্রে কোনো রিটেন এক্সামিনেশন হয় না, কোনো ইন্টারভিউ হয় না, ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয়। আজকের ডেট পর্যন্ত যা গভর্নমেন্টের পলিসি রয়েছে, রিক্রুটমেন্ট যেভাবে হয় এএনএমের ক্ষেত্রে, সেই অনুযায়ী এটাই হচ্ছে এখন পর্যন্ত চলছে। এবং আগামীতে ধরো কোনো মানে পরিবর্তন ঘটলো, সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, তবে এখন পর্যন্ত যা নিয়ম সেই অনুযায়ী আমি তোমাদেরকে আজকের ডেটে ব্যক্ত করছি। এবার দেখো জিএনএমের ক্ষেত্রে রিক্রুটমেন্টের বিষয়টা কীরকম, মানে এএনএমের ক্ষেত্রে কোর্স করা মানেই চাকরি পাওয়া, জিএনএমের ক্ষেত্রে কিন্তু কোর্স করা মানেই যে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া এমনটা কিন্তু নয়। তোমাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে, তবে তারপরে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেশন করতে হবে। তার মাধ্যমে ওপেন কম্পিটিশনের থ্রু তোমরা কিন্তু সিলেকশন পাবে। যদিও এক্ষেত্রে তোমাদের কোনো রিটেন এক্সামিনেশান নেওয়া হয় না জিএনএম কোর্সে, মানে তোমরা যদি জিএনএম কোর্স করার পরবর্তীতে স্টাফ নার্স গ্রেড 2 পদের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কোনো রিটেন এক্সামিনেশন হয় না, কিন্তু যে প্যানেল তৈরি হয় সেক্ষেত্রে তোমাদের একাডেমিক মার্কস, অর্থাৎ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, জিএনএম কোর্সে প্রাপ্ত নম্বর, এই সমস্ত কিছুর থেকে একাডেমিক মার্কস দেখা হয়। এবং কোর্স করার পরবর্তীতে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ তোমরা কোর্স কমপ্লিট করবে, কোর্স করে কেউ বসে থাকে না, যতদিন না তোমার রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসছে ততদিন তোমরা নিশ্চয়ই কোনো না কোনো প্রাইভেট নার্সিং হোম বা হসপিটালে জয়েন করবে, এবং সেখানে যতদিন তুমি কাজ করবে তার নিরিখেও কিন্তু তোমার মার্কসের ওয়েটেজ আছে, ফলে সেই জায়গাগুলোও কিন্তু তোমার এখানে মানে কাউন্টেবল। এবং তার পাশাপাশি তোমাদেরকে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে হবে, এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এই মিলে মোটের ওপর কিন্তু তোমার মানে ওভারঅল মেরিটটা আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু প্যানেল প্রিপেয়ার হবে এবং তার থ্রুতে সিলেকশন হবে। সুতরাং বোঝাই গেল জিএনএম কোর্স করে ডাইরেক্ট কিন্তু গভর্নমেন্ট অ্যাবজর্ব করবে না, তোমাকে থ্রু কম্পিটিশান সিলেকশন নিতে হবে। ক্লিয়ার? এবার এই যে অ্যাকাডেমিক মার্কসের ওয়েটেজ, এক্সপিরিয়েন্সের ওয়েটেজ, ইন্টারভিউয়ের ওয়েটেজ, এ সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। বিগত বছরের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে যেরকম চিত্র ছিল সেইখান থেকে এটা সংগৃহীত। সুতরাং এখানে আমরা যদি দেখতে যাই মার্কস ডিস্ট্রিবিউশনটা, অ্যাকাডেমিক্স থেকে 75 নম্বর থাকে, এক্সপিরিয়েন্সের থেকে 10 মার্কস থাকে, এবং ইন্টারভিউয়ের থেকে 15 মার্কস থাকে, এই হচ্ছে বিষয়। এবার এই যে অ্যাকাডেমিক্সে 75 নম্বর, সেটার বিভাজনটা কীরকম করে হয়, যে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডারি বলতে মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিকে তোমার যা প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ তার থেকে 10 মার্কস রয়েছে, অর্থাৎ তুমি যদি 90% মার্কস পেয়ে থাকো তাহলে তোমার এখানে 9 কাউন্ট হবে। উচ্চ মাধ্যমিকে তুমি যদি দেখতে যাও এখানে 30 হয়েছে, মানে 30 রয়েছে হচ্ছে টোটাল ওয়েটেজ, তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি যদি 90% মার্কস পেয়ে থাকো তাহলে পরে তোমার এখানে কিন্তু 30-এর মধ্যে 27 কাউন্ট হবে। এভাবে তোমার জিএনএম কোর্সে প্রাপ্ত নম্বর এই মিলে মোটের ওপর কিন্তু তোমার মার্কসগুলো কাউন্ট হয়ে তোমার কিন্তু মানে সেই অনুযায়ী প্যানেল প্রিপেয়ার করা হয়। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত যে পরীক্ষাগুলো তোমরা ইতিমধ্যে দিয়ে এসছো এবং আগামীতে যে জিএনএম কোর্স করবে সেক্ষেত্রে সমস্ত কিছুর ওয়েটেজই কিন্তু রয়েছে। কাজে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর যদি আশানুরূপ বা খুব ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু মানে সার্ভিসের যে তুমি জয়েন করবে সেক্ষেত্রে প্যানেলে তুমি পিছিয়ে পড়তে পারো। কাজে তোমাদের যাদের একদমই মানে ভালো মার্কস নেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, তোমরা কিন্তু এএনএমকে টার্গেট করতে পারো। কিন্তু সেক্ষেত্রে যদি তুমি মনে করো এএনএমে অ্যালটমেন্ট হলো না, কারণ মানে ধরো কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে এএনএমে আসছে না, তাহলে কি তুমি কোর্স করবে না? তাহলে তুমি জিএনএমে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। কিন্তু আগামীর বিষয় হচ্ছে যে তোমাকে এই জায়গাগুলোকে মাথায় রেখে চলতে হবে। এখনও পর্যন্ত যা রিক্রুটমেন্ট রুলস তাতে কিন্তু এইভাবেই বিষয়গুলো হচ্ছে, এবং আগামীতে কি হবে না হবে সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে তোমরাও দেখবে। এখন আমাদের তো আজকের ডেটে দাঁড়িয়ে আলোচনা করতে হবে, সুতরাং সেই অনুযায়ী আমি সেটা বললাম। এবার বাকি সিদ্ধান্ত তো তোমাদের গ্রহণ করার জন্য ওপেন জায়গা রয়েছে, এবং বাড়িতেও এগুলো কিন্তু অভিভাবকদের সঙ্গেও আলোচনা করবে, প্রত্যেকের সঙ্গে নিয়ে আলোচনা করে বসে তারপরেই সিদ্ধান্ত নেবে যে কোন কোর্সটি তোমার প্রায়োরিটি হওয়া উচিত। এবার দেখো স্যালারি স্ট্রাকচার প্রসঙ্গে যদি বলতে যাই, যে সার্ভিসে তোমরা যখন জয়েন করবে এএনএম কোর্স করার পরবর্তীতে যেটা বলছিলাম যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে তোমরা যখন জয়েন করবে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা প্রায় 29,000-এর মতন স্যালারি পাবে, ঠিক আছে, কিছু প্লাস মাইনাস এরকম 29,000ই আমরা অ্যাপ্রক্স ধরে নিচ্ছি যে 29,000-এর মতন স্যালারি পাবে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে তোমরা জয়েন করার পরবর্তীতে। এবং জিএনএম কোর্স করার পরবর্তীতে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 পদে সার্ভিস পাও তাহলে সেক্ষেত্রে 37,000 প্লাস তোমাদের স্যালারি হবে। এবং জিএনএম কোর্স করার পরবর্তীতে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে জয়েন করো, রেল রয়েছে এবং আরও বিভিন্ন স্কোপ তোমাদের রয়েছে, ঠিক আছে, এছাড়াও পিএসইউগুলোতেও নেওয়া হয়, হ্যাঁ, মানে ওই সেল বলো, ভেল বলো,
হ্যাঁ, IOCL এগুলোতেও কিন্তু নেওয়া হয়। তো সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্রক্স 50,000 প্লাস আমি বলছি, সেটা কিন্তু 55,000, 60,000 এরকম করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেভেল অনুযায়ী কিন্তু সেগুলো রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ডিএ সেগুলো যেহেতু বেশি, সুতরাং সেই অনুযায়ী কিন্তু স্যালারিটাও অনেকটা বেশি হয়। ঠিক আছে, এছাড়াও তোমরা জিএনএম কোর্স করার পরবর্তী কিন্তু প্রাইভেট জব করতে পারো, মানে অর্থাৎ বিভিন্ন যে নার্সিংহোম সেখানে কিন্তু তোমাদের সিভি দিতে হবে এবং তার থ্রুতে তোমরা কিন্তু সেখানে জয়েন করতে পারো। যদি তুমি বড় বড় যে সমস্ত হসপিটাল রয়েছে, যে তোমরা জানো যে আমি সেগুলো নাম না নিলেও চলে, বা তোমরা যেহেতু এটা প্রত্যেকেই জানো, যেমন ডিসান, হ্যাঁ, তারপরে হচ্ছে নারায়ণা, এরকম যে বড় বড় গ্রুপগুলো রয়েছে কলকাতার মধ্যে, উডল্যান্ডস, এগুলোতে কিন্তু তোমরা যদি দেখো সেখানে কিন্তু মোটামুটি 15,000 থেকে 20,000-এর মতন স্যালারি তোমরা প্রাইভেট জবের ক্ষেত্রে পাবে। আর যদি ছোটোখাটো বা মানে কোনো নার্সিংহোম বা কোনো পেরিফেরাল ডিস্ট্রিক্টের কোনো একটা নার্সিংহোম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই 12 থেকে 15,000 বা 10 থেকে 15,000-এর মধ্যেই ঘোরাফেরা করবে স্যালারিটা প্রাইভেট জবের ক্ষেত্রে। সুতরাং একটা মোটামুটি ওভারঅল বললাম। দেখো, এএনএম কোর্স করার পরবর্তীতে তোমাদের সামনে যেহেতু তোমরা গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবে, এখন পর্যন্ত যে যতটা যা রুলস যেমনটা আমি ব্যক্ত করেছি, সুতরাং এক্ষেত্রে আর প্রাইভেট নিয়ে বলার কোনো জায়গা থাকছে না। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এএনএমের কিন্তু স্কোপ নেই। যদি এএনএমে গভর্নমেন্ট সার্ভিসের প্রভিশন না থাকতো, তাহলে প্রাইভেটে কিন্তু তোমাদের মানে খুব বেশি যে কোনো সুযোগ বা জায়গা আছে তেমনটা কিন্তু নয়। হোয়ারাস তুমি জিএনএম করলে তোমার কাছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের সার্ভিসের অপরচুনিটি রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের অপরচুনিটি রয়েছে, এবং যতদিন পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে বা কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, ততদিন কিন্তু তুমি কোর্স কমপ্লিটের পরেও প্রাইভেট জবে এন্টার করতে পারো, এবং সেখান থেকে মানে মায়না তো পাবেই, তার পাশাপাশি এক্সপিরিয়েন্স যেটা গেইন করবে, এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু প্যানেলের সময় তোমাকে ধরা দেবে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখার বিষয় রয়েছে। বোঝাতে পারলাম? এবার নেক্সট দেখো, প্রমোশনাল স্কোপ, অর্থাৎ ইন সার্ভিস আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে কী করে আরও আপলিফ্ট করা যায়, কেরিয়ারে আরও বেশি কী করে এগিয়ে যাওয়া যায়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে হলে পরে এএনএম কোর্স করার পরবর্তীতে তোমার কিন্তু আর নতুন করে কোনো প্রমোশনের জায়গা নেই। তুমি এএনএম অর্থাৎ ওই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে তুমি যে যোগদান করবে, সেইভাবেই কিন্তু তোমার রিটায়ারমেন্ট হবে। খালি তোমার বেসিকের ওপর ইনক্রিমেন্ট হবে 3% করে ইয়ারলি যে ইনক্রিমেন্ট হয়, এছাড়া গভর্নমেন্ট সময়ে সময়ে যে ডিএটা দেবে, সুতরাং সেই অনুযায়ী কিন্তু ডিএটা বাড়বে। এছাড়া অন্য কোনো বিষয় নেই, অর্থাৎ তোমার যে পদোন্নতির জায়গা সেটা কিন্তু এএনএমের ক্ষেত্রে নেই। হোয়ারাস তুমি যদি জিএনএম করে স্টাফ নার্স গ্রেড 2 পদে জয়েন করো, সেখান থেকে সিনিয়র স্টাফ নার্স, সিস্টার ইনচার্জ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত কিন্তু প্রমোশনের জায়গা রয়েছে। ঠিক আছে, তো আর্লি এজে যদি কেউ জয়েন করে, তাহলে কিন্তু তারা একদম আপার লেভেল অবধি প্রমোট হতে পারে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে, যে কারণ কেরিয়ার গ্রোথটা কিন্তু পরবর্তীতে যেন কোনো দিন এমন মনে না হয় যে আমি সঠিক সিদ্ধান্ত নেইনি। এই জায়গাগুলো কিন্তু আগের থেকেই সেভাবে জানা দরকার, এবং আমি সেই অনুযায়ী তোমাদের সামনে সবটাই খুলে বলছি। এবং ডিউটি শিডিউলের প্রসঙ্গে যদি আসি, যে দেখো এএনএমের ক্ষেত্রে জেনারেল ডিউটি হয়, মানে কোনো নাইট ডিউটির ব্যাপার নেই। আর 5টে অফিসে যেমন 10টা 5টা ডিউটি হয়, অর্থাৎ জেনারেল ডিউটি, সেরকমভাবেই কিন্তু তোমাদেরকে ওই প্রাইমারি হেলথ সেন্টারে তোমরা রিক্রুটেড হবে, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাবে, এবং সেখান থেকে কিন্তু ওইভাবেই 10টা 5টা ডিউটির মতন তোমাদেরকে করতে হবে, কোনো নাইট ডিউটির বিষয় নেই। হোয়ারাস তুমি জিএনএম কোর্স করার পরবর্তীতে, সেটা গভর্নমেন্ট সেক্টর বলো বা প্রাইভেট সেক্টর বলো, সেখানে কিন্তু শিফটিং ডিউটি তোমার থাকবেই, অর্থাৎ নাইট ডিউটি কিন্তু থাকবেই। বোঝা গিয়েছে? এবার নেক্সট চলে যাচ্ছি হচ্ছে কেরিয়ার গ্রোথ। কেরিয়ার গ্রোথের প্রসঙ্গে যদি আমরা বলতে চাই, তোমরা এএনএম থেকে আমি যেমনটা বললাম যে ডাইরেক্টলি প্রমোশনের কোনো জায়গা নেই। এএনএম হচ্ছে একদম শুরুতেই বলে শুরু করেছি যে এটা হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে একদম বেসিক লেভেল কোর্স। কাজে তুমি যদি আগামীতে মনে করতে চাও যে আমি জিএনএমের ক্ষেত্রে যেতে চাই, সুতরাং তোমার কিন্তু ওই যতদিনই কাজ করো না কেন, তোমায় কিন্তু প্রমোট করা হবে না। তোমাকে জিএনএম করতে হলে পরে কিন্তু আবার তুমি যে এন্ট্রান্সটি দিয়েছো, এএনএম জিএনএম এন্ট্রান্স, সেই পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে, এবং করে দিয়ে তারপরে আবার এই সমস্ত কিছু প্রথম থেকে শুরু করে এরকমভাবেই চলতে হবে। বোঝা গিয়েছে? দেন তোমার সেই অনুযায়ী কাউন্সেলিং করে তুমি জিএনএমে যেতে পারবে। তাছাড়া কিন্তু এএনএম থেকে জিএনএমে জাম্প করার কোনো জায়গা নেই। কিন্তু জিএনএম করার পরবর্তীতে পোস্ট বেসিক যে বিএসসি নার্সিং মানে এন্ট্রান্স হয়, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেই এন্ট্রান্স এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই কন্ডাক্ট করায়। হ্যাঁ, এই পরীক্ষাটি দিয়ে তোমরা কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারো, যেটা কিন্তু বিএসসি নার্সিংয়ের সমতুল্য। সুতরাং এই জিনিসগুলোর মাধ্যমে তোমরা কিন্তু কেরিয়ারে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারো ইন ফিউচার।
কিন্তু বর্তমানে যা চাকরির পরিস্থিতি তাতে তোমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা বিশেষ আগ্রহ এএনএমের প্রতি। সুতরাং সেক্ষেত্রে সমস্ত কিছুকেই মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আমরা যেমনটা বললাম যে জিএনএমের ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল এক্সপোজার সমস্ত কিছু অনেকটা বেশি। সুতরাং সেই অনুযায়ী কিন্তু অপরচুনিটির জায়গা যদি বলো, এএনএম করলে কিন্তু অপরচুনিটিটা কম আছে, জিএনএম করলে অপরচুনিটি অনেক বেশি আছে, কেরিয়ার গ্রোথের জায়গা অনেক বেশি আছে, প্রসপারিটির জায়গা অনেক বেশি আছে। কিন্তু এখন যা সিদ্ধান্ত গ্রহণ করার সেটা তোমাদেরকেই ভেবেচিন্তে নিতে হবে, কারণ প্রত্যেকের অ্যাম্বিশন আলাদা, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সে অনুযায়ী ডিসিশনও আলাদা হবে বলে এবং সে হওয়া উচিত এবং সেটাকে রেসপেক্ট করাও উচিত আমাদের সকলের। সুতরাং সেভাবে তোমরা সিদ্ধান্ত নাও। এবং ভিডিওতে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, যদি সমস্ত কিছু তোমরা বুঝে থাকো তাহলে অবভিয়াসলি একটি লাইক করে এবং কমেন্ট করে তোমরা জানাবে যে এই ভিডিওটার থেকে তোমাদের কতটা কী উপকার হলো, এবং আগামীতে সমস্ত তথ্যের জন্য চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিডিওটিকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।